আবহাওয়া কেন্দ্র আলিপুর কলকাতার তরফ থেকে জানাই অভিনন্দন। ভারত মৌসুম বিজ্ঞান বিভাগ আইএমডির 150তম বর্ষ উদযাপন উপলক্ষে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র আলিপুর কলকাতার পক্ষ থেকে যে পথনাটকের আয়োজন করা হয়েছে, আজ তার তৃতীয় অভিনয়। এর আগে আমরা গত 6 জানুয়ারি মধুসূদন মঞ্চ প্রাঙ্গণে এর আগে আমরা গত 3রা জানুয়ারি মধুসূদন মঞ্চ প্রাঙ্গণে এবং গত 6 জানুয়ারি কলকাতা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই নাটকটি উপস্থাপনা করেছি। আমরা গর্বিত যে রবীন্দ্র সদন নন্দনের মতো এক ঐতিহ্যমণ্ডিত জায়গায় আমরা এই নাটকটি উপস্থাপনা করতে চলেছি। এর জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচিবকে। তিনি আমাদেরকে এইখানে নাটকটি করার অনুমতি দিয়েছেন। নাটক শুরুর আগে এই নাটকের যিনি উপদেষ্টা ডক্টর আমাদের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত মহাশয়কে এই নাটকের শুরু কিভাবে উনি এই চিন্তা ভাবনা করেছিলেন এই নাটক করার, সেই সম্বন্ধে কিছু বলার জন্য আমি অনুরোধ করব। স্যার। নমস্কার। সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব মহাশয়কে আমি ব্যক্তিগতভাবে আমার ডিপার্টমেন্টের তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই বিভিন্ন জায়গাতে আমাদের এই পথনাটিকার অনুষ্ঠানটি করতে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য, এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির কর্তৃপক্ষকে আমি আমার অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ফেসিলিটিস অ্যারেঞ্জমেন্টের জন্য। অ্যাকচুয়ালি ভারত মৌসুম বিজ্ঞান বিভাগ 1875 সাল থেকে তার সেবা জাতির উদ্দেশ্যে জলবায়ু এবং আবহাওয়া সংক্রান্ত বিষয়ে সেবার কাজটা শুরু করে 1875 সালে। এবং এটা আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, 1875 সালে যখন ভারত মৌসুম বিজ্ঞান বিভাগের এই ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিসটা শুরু হয়, তখন তার হেডকোয়ার্টার কিন্তু আমাদের এই কলকাতা শহরেই ছিল, 4 ডুয়েল অ্যাভিনিউ আলিপুর, এই লাল বাড়িটিতে। এবং ধীরে ধীরে আমরা 150 বছর অতিক্রম করে ফেলছি 14ই জানুয়ারিতে, এবং 15ই জানুয়ারিতে আমরা ফাউন্ডেশন ডে সেলিব্রেশন করবো 150 বছর পূর্তির উপলক্ষে। অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হচ্ছে একটা সার্ভিস ডিপার্টমেন্ট। আমাদের প্রত্যেক সার্ভিস ডিপার্টমেন্টেরই কিছু স্টেক হোল্ডার থাকে। আমাদের স্টেক হোল্ডার হচ্ছে সকলেই, আপামর জনতা, রেল, সব রকমের ট্রাফিক, রেল, এয়ার, নৌকো, তারপর আপনার এগ্রিকালচার, ফুড, হেলথ, সমস্ত সেক্টরই হচ্ছে আমাদের আপনার স্টেক হোল্ডার। সকলেই আমাদের সেবাটা নেন। এবারে কথা হচ্ছে, আমরা যখনই কোনো সার্ভিস ডিপার্টমেন্ট কোনো একটা সার্ভিস দেয়, তখন দুটো পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, যে ওই সার্ভিসটা লাস্ট মাইল পর্যন্ত পৌঁছলো কিনা এবং ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা, আমাদের দেওয়া সার্ভিসটা কতটা তারা ফেলে দিচ্ছেন, কতটা তারা ইউজ করতে পারছেন। তো এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি সোসাইটাল ইম্প্যাক্ট। এই আমাদের ডিপার্টমেন্ট যখন শুরু হয় 150 বছর পূর্বে এই সার্ভিস, তখনও একটা সোসাইটাল ইম্প্যাক্ট ছিল এবং আজও একটা সোসাইটাল ইম্প্যাক্ট আছে। এবং এই 150 বছরের মধ্যে ওখানে একটা দীর্ঘ ইতিহাস আছে সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। 150 বছর আগে হয়তো সেরকম স্যাটেলাইট ছিল না, রাডার ছিল না, নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন ছিল, অনেক কিছু জিনিসই ছিল না। এখন সেটা আছে। অনেক আগে আপনারা সকলেই জানতেন যে ওয়েদার ফোরকাস্টারদের কথাগুলোকে অনেক সময় অ্যাজ এ জোক নেওয়া হতো। এখন কিন্তু সেটা নেওয়া হয় না। আমি নিজে দেখি, এখন আমি নিজে অ্যাজ এ অধিকর্তা হিসেবে মাঝে মাঝে ফোন পাই যে আমার মেয়ের বিয়ে ওই দিন বিকেলবেলাতে, ওয়েদার কীরকম হবে। এটা মানুষ কখন জিজ্ঞেস করে, যখন বিশ্বাসযোগ্যতা আসে তখনই না। তার বোঝা যাচ্ছে টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে
একটা সোসাইটাল ইম্প্যাক্টেরও কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। এবারে জনগণের কাছে এই যে টাইম ইভলিউশন, সোসাইটাল ইম্প্যাক্টের যে টাইম ইভলিউশন, এটা জনগণের কাছে তুলে ধরার জন্য আমরা এই অভিনব পদ্ধতিটি অবলম্বন করেছি। এই অভিনব পদ্ধতিটি অবলম্বনের পেছনে আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা এসেছিল। আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে যারা ছোটবেলাতে স্টুডেন্ট বেলাতে সকলেই একটু আধটু রাজনীতি করেন, মত যাই থাকবে না কেন, এবং যে কোনো রাজনৈতিক দলেরই একটা পার্টি অফিস থাকে। এবং আপনারা হয়তো দেখেছেন রাজনৈতিক দলের অফিস থেকে হাতে ঝান্ডা নিয়ে দলীয় কর্মীরা রাস্তায় নেমে পড়ে মিছিল করতে করতে, এবং তারপরে বিভিন্ন চৌমাথাতে তাদের নেতারা বক্তৃতা দেন, অথবা তাদের কর্মীরা একটা পথনাটিকার মধ্য দিয়ে বিরোধী দলের কুগান, নিজের দলের সুগান। আমার মাথায় এলো যে why not the party office can be replaced by IND office? Why not cadres can be replaced by IND employee? Why not the party placards be replaced by IND's banner showcasing different types of achievements and development with time? And why not the Pothonatica cannot be a Pothonatica showcasing IND's a Jatra, time evolution of the societal impact of IND's service. এই তখন আমি আমার অফিসের কর্মী যারা আমি অ্যাকচুয়ালি নাট্য চর্চাটা অত করি না, আমার নাটক সম্বন্ধে কোনো ধারণাই নেই, যদিও নাটক দেখতে ভালো লাগে। আমার এখানে অফিসের কিছু কলিগের সাথে আলোচনা করি, তখন তারা খুবই সহৃদয় এবং খুবই উৎসাহী। তারা তখন এই কনসেপ্টটার ওপর ভিত্তি করে একটি ছোট পথনাটিকা তারা করেন। সব থেকে গর্বের কথা হচ্ছে এই পুরো ঘটনাটার কনসেপচুয়ালাইজেশন হয়েছে আমাদের ডিপার্টমেন্টের কলকাতা অফিসে। পুরো এই যে পথনাটিকাটার স্ক্রিপ্ট রচনাও হয়েছে আমাদের কলকাতা অফিসের মিস্টার দেবব্রত বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং পথনাটিকাটার নির্দেশনা সেটাও উনি করেছেন। এবং পথনাটিকাতে যারা আপনারা খুশিলবি দেখছেন তারা প্রত্যেকেই আমার অতি প্রিয়, তারা আমার কলিগ, রোজ তাদের সাথে আমরা কাজ করি। তারা কেউ কোনো রকম সেলিব্রিটি নয়, কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রমে তারা এটা করতে পেরেছেন, এবং আশা করি আপনারা এটা উপভোগ করবেন। এবং আমি বেস্ট উইশ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই আলিপুর আবহাওয়া কেন্দ্র আমাদের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত মহাশয়কে। তিনি তার অমূল্য বক্তৃতা দিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। এখন নাটক শুরুর আগে এই নাটকে যারা অভিনয় করেছেন তাদের নামটা করছি। আজ আর মৌসুমী মণ্ডল, প্রতিমা মাইতি, স্নিগ্ধা পাল, দেবাশিস চক্রবর্তী, নীলাদ্রি দত্ত, দেবপ্রিয় ঘোষ, মোহন কুমার সাপুই, পৃথ্বীশ দলুই, শুভঙ্কর মাইতি, শুভেন্দু বিশ্বাস ও সৌমিত্র ঘোষ। নেপথ্যে সুমনা চ্যাটার্জি, সুকান্ত ঘোষ, গৌতম নস্কর ও শ্যামসুন্দর রায়চৌধুরী। রচনা ও পরিচালনা দেবব্রত বন্দ্যোপাধ্যায়, মুখ্য উপদেষ্টা ডক্টর সোমনাথ দত্ত। অনুষ্ঠান প্রযোজনায় আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আলিপুর, কলকাতা। নাটকের মূল বিষয়বস্তু হল 1990 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের আবহাওয়া দপ্তর IMDর সেবা এবং এর মাধ্যমে সমাজে আসা পরিবর্তন। নাটকের বিভিন্ন চরিত্রের মাধ্যমে সময়ের পরিবর্তনের সঙ্গে প্রযুক্তির অগ্রগতি এবং এর ফলে সমাজে আবহাওয়ার পূর্বাভাসের প্রভাব বর্ণনা করা হয়েছে। শুরু হচ্ছে নাটক আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
কি ব্যবসা গরম বটে, মাঠে কাজ করতে হবই না। আচ্ছা থাকি না, তুমি কি জানো কাল বৃষ্টি হবে কিনা? আমার গ্রামে অনেকে রেডিও শোনে, তারা তো কেউ কিছু কইতে পারলো না। তবে যদি বৃষ্টি হয় তাহলে খালি ক্ষতি, ফসল যদি নষ্ট হয় কি বলবো জানি না। আল্লাহ তুমি আমাকে দয়া কইরো। আকাশ দেখা তো মনে হয় বৃষ্টি আগামী সপ্তাহে হই, কিন্তু ভরসা কইরা কিছু কখন যায় না। আর আবহাওয়ার খবর এটা কখনো ঠিক থাকে কখনো ঠিক থাকে না। হ্যাঁ, এই আবহাওয়ার খবর কাল কি হইব পরশু, এ তো একেবারে ভাগ্যের ব্যাপার। তবে আমার মা কইতো গরু যদি অসুস্থ হয় মানুষের এমন ছটফট করে বা হাওয়ার জোরে আমার গন্ধ আসে তখন বৃষ্টি হইতে পারে। বাতাসের গতি বাড়তেছে, ঝড় আইতেছে, নৌকা ধইরা আগামী 48 ঘন্টার মধ্যে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি রয়েছে দুপুরের পর থেকে। দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলার কালবৈশাখীর সম্ভাবনা। বৃষ্টিতে ভিজতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলা। আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস। আমরা কথা বলে নেব আমাদের আরেক সংবাদদাতা অয়নের সাথে। অয়ন, আবহাওয়ার লেটেস্ট হালচাল সম্পর্কে কি জানা যাচ্ছে? হ্যালো হ্যালো মোনালিসা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। তুমি কি রেডি? হ্যাঁ আমি রেডি, শুরু করো। দেখো মোনালিসা, সবচেয়ে সত্যি খবর গোটা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কালবৈশাখী অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সেই কালবৈশাখী আজ হবে না আগামীকাল তা বলার সময় এখনো পর্যন্ত আসেনি। তবে এখনো দক্ষিণবঙ্গ কোনো কালবৈশাখী পায়নি। দক্ষিণবঙ্গে আমি প্যাচ প্যাচে অসহ্য আবহাওয়া, তার সঙ্গে পশ্চিম জেলাগুলিতে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। এখন দেখার এই দুর্বিষহ দাবদাহ থেকে আমরা কবে মুক্তি পাবো। ক্যামেরা পার্সন রবিদের সঙ্গে আমি অয়ন, ফিরে দিচ্ছি স্টুডিও। এত ছোট চিংড়ি আর এত দাম, কাটা পোনা কত? কেউ 400। আজকাল তুই বড্ড দাম নিচ্ছিস। 350 হবে? হবে না, দাঁড়া বাজারটা ঘুরে আসি। আরে সাগর না? আরে নব, আরে কি খবর? এতদিন পর তুই রাজারহাট শহরের ভিড়ের মাঝে কোথায় লুকিয়েছিলি? আরে রাজারহাটের এই সুন্দর রাস্তা ঝকঝকে আলো তো আমাকেও ডেকেছিল, কিন্তু কি জানিস, শহরের এই কোলাহলে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তাই ফিরে গেলাম সাগরে। তুই তো দেখছি পুরো দস্তুর কেউ লোক হয়ে গেছে। শহরে এই 14 তলায় থাকার মজা তুই কি বুঝবি? এই উঁচু উঁচু বাড়িতে তৈরি শহরের স্কাইলাইনকে বড় সুন্দর দেখায়, বুঝলি? হ্যাঁ সে কথা ঠিক, তবে কি জানিস, গ্রামের চারপাশের ফসলের ক্ষেত, খাল বিল আর খোলা আকাশ এক মনের মধ্যে অদ্ভুত প্রশান্তি সৃষ্টি করে। আর গ্রামের মানুষের মন হয় সুন্দর আর সতেজ। তারা যত ঝড়ঝঞ্ঝেই আসুক না কেন, একে অপরের পাশে থাকে সব সময়। হ্যাঁ, ঝড় বৃষ্টির কথা বলতে মনে পড়ল। আচ্ছা, আকাশটা তো মেঘলা রে। হ্যাঁ, আজকের দিনটা কেমন যাবে ঠিক বুঝতে পারছি না। আরে রেডিওতে শুনলাম, বললো আজ নাকি বৃষ্টি হবে, আর কাল থেকে উপকূলবর্তী জেলায় ঝোড়ো হাওয়া বইবে। তার সাথে তাপমাত্রা কিছুটা কমবে আর আর্দ্রতা কিছুটা বাড়বে। থাম থাম,
আর বলতে হবে না, এবার একটু দম নে। আবহাওয়া অফিসের ফোরকাস্ট তো, বাহ, ওদের ফোরকাস্ট শুনলে মনে হয় ওরা নিজেরাই জানে না আসলে কি হবে। ওদের ভবিষ্যৎবাণী আর সেকেলে ক্রিকেটে আউটের সিদ্ধান্তের একটাই মিল, পুরোটাই লটারির মতো। কি ভাই তো ভাই বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি এবং তা পুরো সপ্তাহ ধরে চলবে। বঙ্গোপসাগরের নিম্নচাপের ভূকুটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আজও আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি, কলকাতা সহ উপকূল এলাকায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, সে কারণে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। 21 বছর পর ফের বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন। 1999 ভয়াল স্মৃতি উস্কে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় আমফান। জাতীয় আবহাওয়া দপ্তর আইএমডির খবর অনুযায়ী দীঘা থেকে মাত্র 630 কিলোমিটার দূরে অবস্থান করছে এই আমফান। আগামীকাল থেকেই যার প্রভাব শুরু হয়ে যাবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী 7টি জেলায়। এর মধ্যে থেকে দক্ষিণ 24 পরগনা জেলায় এর সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আরো শক্তি বৃদ্ধি করেছে আমফান। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এর প্রভাবেই মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। খুবই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বুধবারই প্রবেশ করবে। ঘোষণা শুনছে দীঘা থানা ও দীঘা মোহনা থানার পক্ষ থেকে।